নমস্কার, সঙ্গে অংশুমান। অনেক দিন বাদে আবার ইউটিউব শুরু করলাম এবং চেষ্টা করব ধারাবাহিকভাবে। সো বিজনেস গ্রোথ, এইটা নিয়েই বিষয়বস্তুটা। আর গত মানে আগামীকাল হয়তো আমাদের বাজেট, সেই বাজেটের অনেক কিছু রিফ্লেক্ট হবে। তো যাই রিফ্লেক্ট হোক না কেন, যে মেন পশ্চিমবাংলার বুকে যে সমস্যাটা, সেই সমস্যাটা বলার একটা প্রয়োজন আছে। সেটা হলো যে এই আমরা বড় শিল্প বড় শিল্প বড় শিল্প এই বলে বলে বেড়াচ্ছে আর কি আমাদের রাজ্য সরকারের বিভিন্ন নেতামন্ত্রীরা এবং স্বয়ং মুখ্যমন্ত্রী। প্রথম বিষয় হচ্ছে, বড় শিল্পের জন্য যে ভিত বা ফাউন্ডেশন বলা হয়, এখনো পর্যন্ত যেটা ডক্টর বিধানচন্দ্র রায় করে গিয়েছিলেন এবং তার পরবর্তীকাল থেকে যারা এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, এবং আমাদের জন্ম কর্ম সবই তো প্রায় বাম আমলে 35টা বছর, এবং বর্তমানে এই তৃণমূল সরকার 15 বছর, 45 ইয়ার্স যদি আমি ধরি, মানে আমার বয়সটা পুরোটাই যেটা যাচ্ছে সেইটাই। এই 45 বছরেতে যে চিন্তাধারাটাকে আমাদের ঢুকিয়ে দেওয়া হয়েছিল আর কি, যে এখানে বড় শিল্প হবে না। আর তার জন্য যে বড় শিল্প তৈরি করার জন্য যে রুট ম্যাপটা দরকার, সেই রুট ম্যাপ তৈরি হয়নি। কেন হবে না বলে দিয়েছি মানে আমি তার রুট ম্যাপ তৈরি করিনি, এক। এবং যেহেতু বড় শিল্পের রুট ম্যাপ করিনি বলে ছোট শিল্পগুলো পরপর 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 বন্ধ হয়ে গেছে। সেটা হাওড়ার, যদি আপনি দিকে তাকিয়ে মিলেনিয়াম পার্কে গিয়ে যদি হাওড়ার দিকটা মানে ওপারটায় যদি দেখা যায়, তাহলে দেখা যাবে একের পর এক শিল্প বন্ধ হয়েছে। যেমন জুট শিল্পের জন্য যে সমস্ত ফ্যাক্টরিগুলো ছিল, এছাড়াও রেলের কোচ তৈরি হতো সেই সব ফ্যাক্টরিগুলো, বিভিন্ন ফ্যাক্টরি, সেইগুলো একটার পর বন্ধ হয়ে পড়ে আছে। আর এই বন্ধ হওয়ার পিছনে হচ্ছে, একটা তো হচ্ছে টেকনোলজিক্যালি বা টেকনিক্যাল যে আপগ্রেডেশন দরকার ছিল, টেকনোলজি পরিবর্তন হয়েছে, এদের ম্যানেজমেন্ট পরিবর্তন হয়নি, এদের চিন্তাধারা পরিবর্তন হয়নি। পলিটিক্যাল একটা ব্লাইন্ড বলা যেতে পারে, যে টোটাল 45 বছর ইউনিয়নবাজি, সিটুর ইউনিয়ন মারাত্মক একটা ধ্বংসাত্মক ইউনিয়ন ছিল, যেটা এখন তৃণমূল ইউনিয়ন ঢুকেছে। এবং তার ফলে যেটা হয়েছে, প্রোটেকশন কমতে 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 একদম শেষের দিকে চলে গেল। হিনমোটর তো বিশাল বড় একটা ফ্যাক্টরি, যেটাও প্রায় ডানলপ, হিনমোটর, যেগুলো আস্তে আস্তে করে বন্ধ হয়ে গেল। এবারে বক্তব্য যেটা হচ্ছে যে 45 ইয়ার্সের আমাদের এই যে ভুলটা করেছিলাম, সেটার খেসারত আজকে দিতে হচ্ছে। এবং বুদ্ধবাবু ওই যে ভুলটাও করেছিলেন, হঠাৎ করে ইন্ডাস্ট্রি আনবো বলে, ইন্ডাস্ট্রির জোয়ার আনবো বলে, বড় শিল্প করবো বলে রতন টাটাকে নিয়ে এলেন। তারপর জমি সংক্রান্ত যে বিষয়গুলো আছে, অর্থাৎ ল্যান্ড প্রিজার্ভেশন করা, ল্যান্ডকে, ভূমির চরিত্রটাকে, যেটাকে বলা হয় আপনার ল্যান্ড ম্যাপিং করা, যে কোথায় আমি ইন্ডাস্ট্রি করব। ইন্ডাস্ট্রি তো আর হাওয়ায় হবে না, বা আমি যদি মনে করি যে পুরুলিয়ার মাটিতে গিয়ে আমি ইন্ডাস্ট্রি করব, সেটাও তো হবে না। আমার একটা রুট ম্যাপ তৈরি করতে হবে, এবং কী ইন্ডাস্ট্রিকে আমি প্রমোট করব, যেটা বিধানচন্দ্র রায়ের একটা রুট ম্যাপ ছিল, একটা রোড ম্যাপ ছিল, যে আমি এখানে শিল্পাঞ্চল বানাবো দুর্গাপুরকে, এবং সেই মতো করে তিনি সাজিয়েছিলেন। একদিনে দুর্গাপুর আসেনি। তো সেই বিষয়গুলো এখানকার মুখ্যমন্ত্রী বলুন থেকে শুরু করে এখানকার মন্ত্রীরা কেউ ভাবেন না, কেউ ভাবেন না। যার ফলে যেটা হয়েছে, এখন এআই এর যুগ চলে এসেছে। এখন নলেজ ইন্ডাস্ট্রির ওপর দাঁড়িয়ে আমাদের ইন্ডাস্ট্রি করতে হবে, সার্ভিস সেক্টরকে আরও উন্নত মানের করতে হবে। তো সেই জায়গায় এই যে মুখ্যমন্ত্রী বলে বেড়াচ্ছেন, বিভিন্ন বিজনেস সামিট করছে, ইন্ডাস্ট্রিকে মানে ধরে ধরে আনা, মানে এরকম একটা বিষয় দাঁড়াচ্ছে, হাত ধরে টেনে আনে, এখানে জায়গা দিচ্ছে, ইন্ডাস্ট্রি হয়ে যাবে। ইন্ডাস্ট্রি করার জন্য একটা ইনভেস্টমেন্ট এখানে হবে, তার ম্যান পাওয়ার তো বিদেশ থেকে আসবে না, বাইরে থেকে আসবে না, তার ম্যান পাওয়ার এখানকার দরকার, সেই ম্যান পাওয়ার তৈরি নেই। বিশেষ করে আমাদের যে সমস্ত ইউনিভার্সিটিগুলি কারিগরি শিক্ষা যারা প্রদান করে, যাদবপুর, শিবপুর, আইআইটি খড়গপুর, মেন 3টে ইউনিভার্সিটি, এছাড়া বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি,
আইআইটি ডিপ্লোমা কলেজগুলো, তাদের মান এই ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড হচ্ছে না। বইয়ের মতো করে হচ্ছে ঠিক আছে, কিন্তু ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড যেটা আমরা থিওরিটা পড়ছি সেটা যে অ্যাপ্লিকেশন করব সেটা নয়। কিন্তু চিন্তা করুন, বিধান রায় বুঝেছিল যে আজকের এই দিনটা আমরা ফেস করব, এই আজকে যে ক্রাইসিসটা আমরা আসছি, যে আমাদের হিউম্যান রিসোর্স মানে ভালো ইঞ্জিনিয়ার চাইলেও আমি সেই ইঞ্জিনিয়ার পাচ্ছি না, ভালো ড্রাফটসম্যান চাইলেও আমি ড্রাফটসম্যান পাচ্ছি না, এই যে ডিটোরেশনটা হয়েছে। কিন্তু প্রচুর কলেজ হয়েছে, আজকের দিনে চাইলে একটা ছেলে ডক্টরেট করে ফেলতে পারে, বাড়িতে বসে বসেও করতে পারে, বাট তার শিক্ষার মান হচ্ছে জিরো, এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। তো বিধানচন্দ্র রায় বুঝতে পেরেছিলেন আজকে 1961 সালে যে আইআইএম জোকা ম্যানেজমেন্ট তৈরি করেছিলেন, যে কতটা দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ ছিলেন, যে তিনি জানতেন যে বিজনেস ডেভেলপ করার জন্য বিজনেসের কৌশলগুলো আমাদের জানতে হবে। আর তার জন্যই আজকে দেখুন জোকা ম্যানেজমেন্ট ওই বিধানচন্দ্র রায় করে গিয়েছিলেন। এই দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিত্ব আমাদের দুর্ভাগ্য, আমাদের পশ্চিমবঙ্গে আর আমরা পেলাম না। এত রাজনীতির মধ্যে আমরা প্রবেশ করে যাচ্ছি, যেগুলো করার সেগুলো আমরা কিন্তু করছি না। তার ফলেই যেটা হচ্ছে, এখানে ইন্ডাস্ট্রি করতে গিয়ে যেমন তারা বিপদে পড়ছে, তার কারণ হচ্ছে পুরো সিস্টেমটা করাপশনের মধ্যে আছে। তো ইন্ডাস্ট্রিয়ালিস্টরাও এখানে যারা করছেন আর কি কোনো রকমে, তারাও কিন্তু এই করাপশনের মধ্যেই পড়ছে, কোনো না কোনোভাবে একটা করাপশনের মধ্যে করে একটা স্ক্যামে পড়ে যাচ্ছে। আর যারা ইন্ডাস্ট্রি করবে ভাবছে, যদি সব কিছু প্রোটোকল, সব কিছু নিয়মকানুন মেনে আমরা করতে যাই, সো তাদেরও এই করাপশনকে ফেস করতে হচ্ছে। তার ফলে যেটা হচ্ছে যে এখানে গ্রোথ বাড়ছে না। তো বিজনেস অ্যানালিটিক্স নিয়ে আমি আমার চিন্তাধারার উপরে আমি একটা লেখার চেষ্টা করছি, যেগুলো আমি ব্লগ করছি, একটা করে ব্লগ আপনাদের দিচ্ছি। এবং যারা মনে করবেন যে একটা বিজনেসটা সিরিয়াস মোডে এবং গোয়িং কনসার্ন মোডে করব, সিরিয়াস মোড অ্যান্ড দ্য গোয়িং কনসার্ন মোড মানে একটা ব্যবসা শুরু হলো, সেটা খুব যদি মনে করি আমি আজকে একটা বিজনেস চালু করবো, সে সার্ভিস সেক্টর হোক বা প্রোডাকশন সেক্টর হোক, তো আমি কিভাবে শুরু করব? ফার্স্ট হচ্ছে মিনিমাম যেটুকুনি দরকার একটা ট্রেড লাইসেন্স নেওয়া, এটা অফিস খোলা যেখানে কাজকর্মগুলো বিজনেস অ্যাক্টিভিটিসগুলো হবে, এবং একটা অ্যাকাউন্টস মেনটেন করা। এইটা ফার্স্ট হচ্ছে, এই তিনটে জিনিস তাকে করতে হবে। যে ভারত সরকার জানলো যে তুমি একজন ব্যবসাদার, একজন ব্যবসা তুমি চালু করলে, এবং তোমার লাভ হোক কি লস হোক সেটা তো পরের ব্যাপার। যে কারেন্ট অ্যাকাউন্ট খুলে আমি যে পুরো ট্রানজ্যাকশনটাই আমরা চেষ্টা করব যে হোয়াইটে করা, অর্থাৎ থ্রু ব্যাঙ্ক। এই থ্রু ব্যাঙ্ক করার ফলে এটাই দুটো জিনিস হয়। আমি দেখেছি আমাদের অনেক ছোটোখাটো যারা রিয়েল এস্টেট কাজ করছেন, এই কাজ তো করছেন, কিন্তু তারা ব্যাংকের থ্রু দিয়ে টাকা নিচ্ছেন না, ক্যাশ মানি ডিল করছে প্রচুর বেশি, হয়তো সাময়িক কিছু মুনাফার জন্য। এতে বিজনেসের যে মূল দুটো মন্ত্র, যে একটা হচ্ছে কোম্পানিটাকে গোয়িং কনসার্ন মনে চলে যাওয়া, মানে আমি একটা কোম্পানি খুললাম, যেটা আমি শুরু করেছিলাম, যেটা দিয়ে বললে যে আমি প্রপার্টিশিপ একটা নিয়ে আমি শুরু করলাম, কিন্তু তারপর যে বিজনেসটা এক্সপ্যান্ড করার জন্য, অর্থাৎ মানিটারি রোটেশন, আমি যদি সারা বছর ব্যবসা করে আমার টার্নওভার দাঁড়ালো সাপোজ 50 lakhs, তো আমি চেষ্টা করব পরের বছর সেটা যেন 60 হয়, তারপরের বছর যেন সেটা 70 হয়, তারপরের বছর যেন 1 crore হয়। তো এই রোটেশনটা করার জন্য আপনার যত ব্যবসা বড় হবে, অ্যাটাচমেন্ট আরও বাড়বে, মানুষের আরও অ্যাটাচমেন্ট বাড়বে, নাম্বার অফ ডিরেক্টর বাড়বে। তো প্রপার্টিশিপ থেকে পার্টনারশিপ বা এলএলপি বা এলপিপি বা আপনার কর্পোরেট গ্রুপেতে যাবে। তো বিজনেস করার মূল অর্থ হলো একটা জায়গা থেকে একটা জায়গায় পৌঁছানোটা, যাতে আমার পরবর্তীকালে আরেকটা জেনারেশন তারা এসে বিজনেসটাকে গোয়িং কনসার্ন মোডেতে নিয়ে যেতে পারে। যেমন লারসেন অ্যান্ড টুব্রো এরা দুজনে কিন্তু শুরু করেছিলেন। তো তার পরবর্তীকালে এখন কি লারসেন আর টুব্রো তাদের বংশধরেরা কেউ আছেন?
কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেটা কর্পোরেট করাতে তার মালিকানা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ডিরেক্টরশিপ চেঞ্জ হচ্ছে, বাট গোয়িং কনসার্ন মানে বিজনেস। এবং এটা কোম্পানি যখন বড় অর্থে রান করবে, সে ইকোনমিক গ্রোথটা আস্তে আস্তে করে বাড়তে থাকবে। ইকোনমিক সার্কেল যত বাড়বে, অ্যাক্টিভিটিস, মানুষের এঙ্গেজমেন্ট তত হবে, মানুষের রোজগার সেই কোম্পানি থেকে হবে। কনসেপ্টটা এটাই। বাট যারা বিজনেস করতে আসছে তাদের কনসেপ্টটাই হচ্ছে যে যে টাকা পাচ্ছি সব আমি পকেটের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, এবং সাময়িকভাবে সে কিছু টাকা অর্জন করলো, পরবর্তীকালে সেই টাকা আর সে রাখতে পারলো না, টাকাটাকে রাখতে পারলো না। তার কারণ হলো বিজনেসটা যদি আমি সামনের দিকে আমি যদি এগোতে না পারি, তো বিজনেস যদি ডাউন হয়ে যায়, তাহলে সেখান থেকে আমার আর কোনো অর্থ উপার্জন হবে না। আর অর্থ উপার্জন না হলে একটা জায়গায় গিয়ে সেটা থেমে যাবে, আমি যেভাবেই করি না কেন। অনেকে ব্র্যান্ডিংটাকে নষ্ট করে ফেলছে, যে প্রথমেই শুরু করলো দুটো করে বেআইনির পর বেআইনি, যে আংশিক কিছু লাভ করলাম, কিন্তু এটা কি হলো, পরবর্তীকালে একটা দুটো প্রজেক্ট করার পর মানুষের একটা ধারণা হয়ে যাবে যে এই লোকটা বেআইনি করে, এর কাছ থেকে আমি প্রোডাক্ট নেব না। আর যদি কলকাতা কর্পোরেশনের বিভিন্ন আইনগতভাবে ফাঁদে যদি পড়ে যায়, আরও বিপদ সামনে চলে আসবে। তো ট্রাস্ট হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি দীর্ঘদিন মার্লিন গ্রুপে ছিলাম, তো মার্লিন গ্রুপের যে লাস্ট 10 বছর আমি কাজ করেছি, 2000 থেকে 2010 জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে প্রজেক্ট ম্যানেজার হয়ে যখন বেরিয়েছিলাম, তো মার্লিনের সবচেয়ে বড় ছিল সেই সময় যে গুণগত মান, যে প্রোডাক্টের গুণগত মান যেন এ ক্লাস হয়, কারণ একটা ফ্ল্যাটের দাম 1 কোটি তখনকার দিনে। আর হচ্ছে পেপারস ওয়ার্ক যেন একদম নিট অ্যান্ড ক্লিন হয়। ইদানিংকালে আমি দেখছি যে সুশীল মোহতার ব্যাংক বা অ্যাকাউন্ট থেকে কালো টাকা, কালীঘাটের কাকুর টাকা ঢুকেছে, ববি হাকিমের টাকা ঢুকেছে, এক্সেট্রা এইসব 2 নম্বরই টাকা রাউন্ড করেছে। পেপারস ক্লিয়ার হয়নি, 26 তলা একটা বিল্ডিং ভাঙার অর্ডার করে দিল সুপ্রিম কোর্ট। আমি যতই এই যে স্ক্যামগুলো বেরোবে, হয়তো ওর কয়েকশো কোটি টাকার এখনও মালিক, বিভিন্ন নেতা মন্ত্রীদের টাকা পয়সা দিয়ে কোর্টের জজদের কিনে সেটা হয়তো সাপ্রেস করবে, ঠিক আছে। এখন যা পলিটিক্যাল গ্রাউন্ড সিনারিও এখন যা চলছে আর কি, সব কিছুই বিক্রি হয়, তো সেটা করে হয়তো ধামাচাপা করবে। আফটার অল ওর কী হলো, বিজনেস কিন্তু অনেকটা ডাউন হয়ে গেল। যে মানুষগুলো গিয়ে 2 কোটি টাকার ফ্ল্যাট কিনতে যাবে, সে কিন্তু আজ সুশীল মোহতাকে বিশ্বাস করবে না। তো দ্যাট ইজ এই যে বিজনেস ডিটোরিয়েশন এখান থেকে শুরু হয়ে যায়। কিন্তু আপনি দেখুন, ভারতবর্ষের একটা মাত্র অর্গানাইজেশন আমি বলতে পারি যে রতন টাটা, সে কিন্তু বংশ পরস্পরায় জামশেদজি থেকে রতন টাটার যে এখনও পর্যন্ত যে জার্নি, দেখবেন টাটা প্রোডাক্টের কোনো অ্যাড দিতে হয় না, তার কারণে প্রোডাক্টটাই ইটসেলফ একটা অ্যাড, টাটা মানে একটা ট্রাস্ট, যে কোনো স্ক্যামের মধ্যে নেই, ঠিক আছে। যে বিজনেসটাকে হোয়াইটে চালিয়ে যায়, টাটা ক্যাপিটালস ইজ আ লার্জেস্ট ক্যাপিটাল বিজনেস ওয়ার্ল্ডের মধ্যে, অনেকেই জানেন না, এটা একদিনও হয়নি, এখনও অবধি টাটার যা ধারাবাহিকতা আছে। তো এই যে মানসিকতার একটা পরিবর্তন, এই আমার কাছে আসে অনেকে স্ট্রাকচার করতে পারে, প্রথমেই এসে কতটা বাড়াবো, একটু বাড়ানো যাবে কি না, একে সেট আপ করা যাবে কি না। এতে কি হয়, হয়তো সে করলো জিনিসটা, হয়তো সে একটা বেআইনি করার পর সেটা বেচেও দিল, বাট মানুষের চোখে অ্যাকচুয়ালি বেআইনি হয়, ঠিক আছে। আর মানুষের চোখে যেটা হলো যে একটা তো বেআইনির প্রোডাক্টের গুণগত মান কম, আর দ্বিতীয় হচ্ছে যে এটা বুঝতে হবে, একটা আমি রিয়েল এস্টেটের ক্ষেত্রে যে একটা স্ট্রাকচার আমি যখন তুলতে যাচ্ছি, আমার জায়গা 3 কাঠা, আমি তুলতে যাচ্ছি 5 তলা, যেটা বিজ্ঞান পারমিট করে না। আপনার সয়েলের ওপর ওই স্ট্রাকচার যদি আমি ঠিকমতো 13920 অর্থাৎ ডাকটাইল ডিজাইন করি, বিল্ডিংটা দাঁড়াবে না, স্ট্রাকচার দাঁড়াতে পারে না। তো জোর করে আমি সেখানে যদি দাঁড় করাতে যাই, অর্থাৎ কলকাতা কর্পোরেশনের যে রুলস বা আইন ফ্রেম যেটা আছে, সেইটার বাইরে গিয়ে যদি আমি কাজ করতে চাই, ঠিক আছে, তাহলে সেই জিনিসটা দাঁড়াতে পারে না, বিজ্ঞান বলে এটা। মানে একটা কলকাতা কর্পোরেশনের যে রুল ফ্রেমটা তৈরি করা হয়েছে, এগুলো প্যারামিটারগুলো জেনেই করা হয়েছে, তারপরও কিন্তু আমাদের এক্সট্রা ডিমান্ড, একটা প্রজেক্ট থেকেই আমি সব প্রফিট করব, এইটা
আরও ডুবিয়ে দিচ্ছে এখানকার রিয়েল এস্টেট, যারা মিডিওকার রিয়েল এস্টেট তাদের। তো ধারাবাহিকভাবে আমারটা শুনুন, এবং যারা বিজনেস করতে চাইছেন, ভালোভাবে বিজনেস করতে চাইছেন, আমার মনে হয় টেনশন ফ্রি, আপনি বিজনেস করে যদি সুগার প্রেশার বাড়ান তাহলে সেই বিজনেস করার কোনো দরকার নেই। তো কিভাবে করবেন, কেমনভাবে করবেন, দীর্ঘদিনের প্রায় 25 ইয়ার্স এক্সপিরিয়েন্সের উপর দাঁড়িয়ে আমার এই বক্তব্যগুলো বলার উদ্দেশ্য হচ্ছে সেফ মানি সেফ ক্যাপিটাল। আর বিজনেস অ্যানালিটিক্সের ওপর আমার ছোটো ছোটো ব্লগ, সেগুলো বেঙ্গলি এবং ইংলিশেও ট্রান্সলেট করা থাকে, সেগুলো পড়লে বিষয়গুলোর ওপর আরও বেশি আমার মনে হয় আপনার নলেজটা বাড়বে। থ্যাংক ইউ।